সন্ধে হয়ে এসেছে, আজ আর কেউ আসবে না। লাশ কাটা ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে চলে যাও ভাই, জায়গাটা খুব খারাপ। ঠিক আছে, দেখি আর খানিকক্ষণ। তারপর চাষিরা চলে গেল। আমাদের গ্রামের মাতব্বর খুব দায়িত্বশীল মানুষ, একা আমাকে এখানে রেখে গেছে। ফিরে এসে আমাকে না দেখতে পেলে আবার উল্টো ঝামেলা হয়ে যাবে। ঠিক করলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করি, এর মাঝে তারা যদি না আসে তখন কিছু একটা করা যাবে। আমি একা বসে বসে মশার কামড় খাচ্ছি আর রশিদ মিয়াকে গালি দিচ্ছি। শালা বেঁচে থাকতে তো জ্বালিয়েছে, মরেও জ্বালিয়ে গেল। কতক্ষণ বসেছিলাম মনে নেই, হঠাৎ শোঁ শোঁ বাতাসের শব্দ। অন্ধকারে বুঝতে পারিনি কখন আকাশ মেঘে ঢেকে গেছে। একটু পর বাতাসের সাথে শুরু হলো বৃষ্টি। ভিজে একেবারে চুপসে গেলাম, ঠান্ডাও লাগছে। অনেক হয়েছে, আর নয়, এবার চলে যাই। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই মনে হলো মাতব্বরের গলা। আমরা এসে গেছি, তুমি কোথায়? ঝড়ের মাঝে ভালো করে বোঝা গেল না। আমি চেঁচিয়ে ডাকলাম তাদের, আমি এখানে আছি। আমার বুকে তখন সাহস ফিরে এলো। বাইরে দাঁড়িয়ে ভিজে কি লাভ, তার থেকে লাশ কাটা ঘরের ভিতর গিয়ে অপেক্ষা করি, মাথার ওপর অন্তত একটা ছাদ তো পাওয়া যাবে। লাশ কাটা ঘরের দিকে পা বাড়িয়েছি, হঠাৎ মনে হলো কে জানি মনের ভিতর বলে উঠল, খবরদার যাস নে, ভিতরে বিপদ হবে। কেমন জানি শিরশির করে উঠল শরীরটা। তখন জোয়ান বয়স, বুদ্ধি কম, সাহস বেশি। আরে ধুর, ভয় কিসের, ওই তো সবাই এক্ষুনি এসে যাবে। আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, যাতে বৃষ্টির জল না ঢুকে। আর চোখে রশিদ মিয়ার লাশটাকে একবার দেখলাম। বিদ্যুতের আলোয় দেখলাম রশিদ মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে আছে। দরজার কাছে বসে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ পার হয়ে গেল। কি ব্যাপার, ওদের তো আর দেখা নাই, কিন্তু আমি তো মাতব্বরের গলায় স্পষ্ট শুনেছি। তাহলে কি ওটা নিশির ডাক ছিল? ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল, নড়তে সাহস পেলাম না। দরজাটা খুলে বাইরে যাব, সেই শক্তিটা নেই। মনে হচ্ছে দাঁড়ালেই রশিদ মিয়া লাফিয়ে পড়বে আমার ওপর। অনেক কষ্টে মনকে শান্ত করে বললাম, এসব কিছু নয়, রশিদ মিয়া তো মারা গেছে, মারা মানুষ আর কি করবে। বৃষ্টিটা একটু কমলে শহরের দিকে যাব, অনেক হয়েছে, আর নয়। চুপচাপ বসে আছি, হঠাৎ মনে হলো পিছনে কি একটা শব্দ হলো। শুয়ে থাকা অবস্থায় কেউ নড়ে উঠলে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম। বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি রশিদ মিয়া? না না, নিজেকে বুঝালাম এসব কিছু নয়, ইঁদুর হবে নিশ্চয়ই। বৃষ্টি তখন কমে আসছে। হঠাৎ মনে হলো বাইরে কি একটা যেন ছুটে গেল। হঠাৎ আবার পিছনে স্পষ্ট শুনলাম টেবিলের ওপর রশিদ মিয়ার শরীর যেন নড়ে চড়ে উঠল। ভয়ে আমার শরীরের সব লোম খাড়া হয়ে গেল। যদি কিছু একটা দেখি, এই ভয়ে পিছন ফিরে তাকাতেও পারছি না। এদিকে বৃষ্টি কমে এসেছে, আকাশে বেশ বড় একটা চাঁদ। মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ থেকে বের হয়ে আসছে। আমি বসে বসে জানালা দিয়ে তাই দেখছি। বাইরে তখন ছোটাছুটির শব্দটা ভীষণ বেড়েছে। কুকুর শিয়াল কিছু একটা এদিক সেদিক ক্রমাগত ছোটাছুটি করছে। আর পারছি না, নড়তে চড়তে ভয় হচ্ছে। খালি মনে হচ্ছে পিছন থেকে কিছু একটা আমার উপর লাফিয়ে পড়বে। তবু খুব সাহস করে উঠে দাঁড়ালাম। আর স্পষ্ট মনে হলো, আমাকে বাড়ি নিয়ে চল,
আমি মরি নাই। আমার সারা শরীর ভয়ে কাঁপতে আরম্ভ করলো। মরা মানুষ কিভাবে কথা বলছে? শুনতে পাচ্ছিস না? আমাকে এখানে কেন নিয়ে এসছিস? রশিদ মিয়া, তুমি তো মারা গেছো। মারা যায় নাই। আমাকে কেন কাফন পরিয়েছিস? খোল, খোল, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যে মারা গেছে সে আবার কথা বলবে কিভাবে? আমার সারা শরীর থর থর করে কাঁপছে। আয়, আয় আমার কাছে, খুলে দে আমার কাফনের বাঁধন, আমাকে মুক্ত কর। আমার খালি মনে হতে লাগলো, মরা মানুষ কথা বলে কিভাবে? নিশ্চয়ই এগুলো ছলনা। ভয়ে আমার এক পাও নড়ার ক্ষমতা নেই। স্থির হয়ে দাঁড়িয়ে আছি। শুনতে পাচ্ছিস না? তবে আমাকেই মনে হচ্ছে যেতে হবে তোর কাছে, না হলে তোর আজ নিস্তার নেই। হ্যাঁ, অসম্ভব ভয় পেলাম। তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। খোল, খোল, খুলে যা। জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, পাগলের মতো লাথি দিচ্ছি। আরে, দরজাটা তো ভেতর দিকে খুলে। উফ! আমি এক টানে দরজা খুলে ফেললাম। এক দৌড় দেব, কিন্তু সামনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি লাশ কাটা ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো কতগুলো প্রাণী। গায়ের রং ধপধপে সাদা, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সবগুলো একসাথে লাফিয়ে পড়বে আমার ওপর। হ্যাঁ, এসব কি? আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভিতরে ঢুকবো, তখন তাকিয়ে দেখি রশিদ মিয়া দু হাতে টেবিল ধরে পা ঝুলিয়ে বসে আছে। হ্যাঁ, এসব কি দেখছি? ভয়ে যখন অজ্ঞান হয়ে যাবার জোগাড়, তখন শুনি প্রচণ্ড এক ধমক। কে কে এখানে? তাড়াতাড়ি বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। কি করছো ওখানে? বের হয়ে এসো এক্ষুনি, এক্ষুনি বের হয়ে এসো। ভয়ে তখন আমার শরীর কুলকুল হাড়ে ঘামছে। রশিদ মিয়ার লাশ দেখে কিছু একটা বলতে যাব, এই রশিদ। খবরদার পেছনে তাকাবে না, সোজা বের হয়ে এসো। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে এলাম। কুকুরের মতো জন্তুগুলো কেন জানি অনেক পিছনে সরে গেছে আর গোঁ গোঁ করছে। আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম। লোকটা ধমকে বলল, এদিকে না, তুমি সোজা সামনের দিকে হাঁটো। আমার নিজের ওপর তখন কোনো জোর নেই। লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি। পিছন থেকে লোকটা বলল, সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটো, খবরদার পিছনে তাকাবে না। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কি একটা বলতে যাব, লোকটা বলল, কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাঁটো। কি ব্যাপার? লোকটা কি করে বুঝলো যে আমি কথা বলবো? যখনই কিছু বলতে যাচ্ছি তার আগেই আমাকে থামিয়ে দিচ্ছে। তাছাড়া লোকটার হাঁটার কোনো শব্দ নেই কেন? ঘুরে পিছন দিকে তাকাবো। খবরদার, খবরদার পিছনে তাকাবে না। তবু আমি পিছনে তাকালাম। চাঁদের আলোতে স্পষ্ট দেখলাম লোকটা আসলে মানুষ নয়, চেষ্টা করছে মানুষের মতো রূপ নেওয়ার, অন্তত 10 ফুট উঁচু। আমি ভয়ে পাগলের মতো ছুটছি। বেশ কিছুটা ছুটে যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম আফজল আর গায়ের মাতব্বর আসছে। আমি ওদের কাছে গিয়ে লুটিয়ে পড়লাম। তারপর ওরা কিভাবে আমাকে গ্রামে নিয়ে গেছিল আমার কিছুই মনে নেই। সকালবেলায় যখন ঘুম ভাঙল, তখন দেখি
মাতব্বর